1952 সাল থেকে 1967 সাল দেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসাথে হয়েছিল। সেই ভারতবর্ষে আবার ফিরে আসতে পারে এক দেশ এক নির্বাচন নিয়ম। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এক দেশ এক নির্বাচন বিলকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিলমোহর পড়ার পর শীতকালীন অধিবেশনেই এই বিল সংসদে পেশ হবে বলে অনুমান করা হচ্ছে। তাই দেশের সব নির্বাচন একসাথে করার লক্ষ্যে কার্যত আরো এক ধাপ অগ্রসর হল মোদী সরকার। বিভিন্ন বিরোধী দলের তীব্র সমালোচনা এবং বিরোধিতার মধ্যেই উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন প্রস্তাব পাশ করে। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করানো কতটা সহজ হবে? বিরোধীরা বলছেন সংবিধানে সংশোধন করার ক্ষমতা বিজেপির নেই, কারণ বিজেপির কাছে এবার সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই কতটা সম্ভব হবে এই বিল পাশ করানো? তাছাড়া লোকসভার সাথে বিধানসভা নির্বাচন করতে গেলে বহু রাজ্যের বিধানসভার মেয়াদ এক হলে কমাতে হবে, নয় বাড়াতে হবে। মাঝপথে বিধানসভা ভেঙে দেওয়া কতটা সহজ হবে? সব নির্বাচন একসাথে করানোর পরিকাঠামো নির্বাচন কমিশনের আছে কিনা চর্চা হবে এমন নানান বিষয় নিয়ে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেন এক দেশ এক নির্বাচন কার্যকর করতে চাইছে বিজেপি, আর বিরোধীরা কেনই বা বিরোধিতা করছে? এই বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই প্রয়োজন, এবং তার জন্য সেই আলোচনা করতেই আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তবে দর্শক বন্ধুরা, আজ কিন্তু আমরা আপনাদের মতামত জানতে চাইব। এক দেশ এক নির্বাচন কার্যকর হওয়া উচিত কি না, আপনি কি মনে করেন? পাশাপাশি এই বিল পাশ হবার সম্ভাবনা আপনারা কতটা দেখছেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে আপনাদের মতামত জানাবেন আমাদের। স্যার, প্রথমে আপনার কাছে আসি। এক দেশ এক নির্বাচন বিল পেশ এবং তা পাশ হবার কতটা সম্ভাবনা দেখছেন? 2029 সালের লোকসভা নির্বাচনের সময় সব রাজ্যের বিধানসভা নির্বাচন যদি একসঙ্গে করতে হয়, তাহলে সেটা এই মুহূর্তে মানে কতটা সম্ভব হবে বলে আপনার মনে হচ্ছে? নমস্কার। আসলে এই এক দেশ এক নির্বাচন, তো এটা তো ভারতবর্ষে এক সময় প্রচলিত ছিল, এটা তো আপনি শুরুতেই বললেন। তো 1966 সাল 62 থেকে 1966 পর্যন্ত ছিল, মাঝখানে কিছু সরকার ভেঙে দিয়েছিল। তারপরে তো আমরা দেখলাম যে এটা এই যে একটা যে ধারাবাহিকতা ছিল একসাথে ভোট হওয়ার পার্লামেন্ট এবং বিধানসভা নির্বাচন, তাতে কিছুটা মানে গ্যাপ, এটা একটা ডিফারেন্স সৃষ্টি হয়েছে, পার্থক্য এসছে। তো এটা আগে একটু হিস্ট্রিটা যদি আমরা জেনে নিই তাহলে পিছন দিকে একটু বলতে হতো সুবিধা হবে। ঠিক আছে? তো এর এইভাবে কিন্তু 70-এর পর থেকে 83 অব্দি মোটামুটি এরকম চলছিল। 1983 সালে প্রথম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছিল যে ভারতবর্ষে যে নির্বাচনী পরিকাঠামো এবং যে পরিমাণে আমাদের যে ইলেকশন মেশিনারি আছে এটার উপর চাপ কমানোর জন্য বা অন্যান্য ব্যয় এবং সময় ইত্যাদির নিরিখে বিচার করলে, তো ইলেকশন কমিশন ফার্স্ট 1983-তে কিন্তু কি জানি কয় ইলেকশন কমিশনই প্রথম বলেছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ বেসিক্যালি বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি। আচ্ছা, ঠিক আছে, দেশের জন্য সেটা হিতকর ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য কস্ট, টাইম এন্ড প্রেসার অন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি। প্রশাসনিক যে পরিকাঠামো আছে তার উপর যে চাপ আসে এবং সময় এবং ব্যয়ের কথা চিন্তা করলে ইলেকশন কমিশন 1983 সালে বলেছিল। তখন আমরা জানি যে রাজীব গান্ধী, সম্ভবত ইন্দিরা গান্ধী ছিল কদিন পর, এরপর 85 সালে রাজীব গান্ধী এসছেন। এরপর এটা বহুদিন চাপা ছিল। দেন ইন 1999 অটল বিহারী বাজপেয়ী এটাকে তুলেছেন। এই ইন দ্য মিন টাইম ল কমিশন 1999-ও কিন্তু প্রমোট করেছে যে ইলেকশন ইন্ডিয়ার যে অবস্থা তাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ এসেনশিয়াল, প্রয়োজন ছিল। দেয়ার আফটার এটা কিন্তু আর বেশি দূর এগোয়নি। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে তৎকালীন রাজনৈতিক দল কোন ধরনের বা যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে সেরকম মানে ফর এন্ড এগেইনস্ট এরকম ভিমেন্ট অপোজিশন বা ভিমেন্ট আর্টিকুলেশন পক্ষে বা বিপক্ষে কোনটাই ছিল না।
বাট ইন 2014 বিজেপি তার ইলেকশন এজেন্ডায় ছিল কিন্তু তারা যদি নির্বাচনে আসে, যখন মোদী ক্ষমতায় এলেন 2014 সালে বিজেপির এজেন্ডাই কিন্তু ছিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন। দেন ইট পিকড আপ মোমেন্টাম, ঠিক আছে। তো উনি 2016 সালে আমরা লক্ষ্য করেছি যে প্রেসিডেন্ট আমাদের ছিল প্রণব মুখার্জি, উনিও রাজেন্দ্র প্রসাদ কি একটা স্কুলে গিয়ে বলছিলেন যে বেসিক্যালি ইট ইজ এসেনশিয়াল ফর দ্য কান্ট্রি। 2018 সালে আমরা লক্ষ্য করি যে আমাদের যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন কোবিন্দ সাহেব, যিনি এই কমিটির প্রধান চেয়ারম্যান বলেন, উনিও কিন্তু পার্লামেন্ট জয়েন্ট সেশন পার্লামেন্ট অ্যাড্রেস করেছিলেন যে রিগার্ডিং দ্য নেসেসিটি অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। একদম 2000 এরপর সম্ভব 2019-20 দিকে ল কমিশন আবার রেকমেন্ড করলো, ঠিক আছে, যে এটা হওয়া দরকার। এছাড়া ইন বিটুইন যে কিছু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন গ্রিভেন্সেল পার্সোনাল এন্ড গ্রিভেন্সেল ছিল, তারাও কিন্তু বলেছে যে এটা হওয়া উচিত। মোদী সরকার ওনার প্রিএম অফিস থেকে যে গ্রুপ অফ মিনিস্টার্স হয়েছিল, ওরা যে রিপোর্ট দিয়েছিল সেটাতেও বলেছে। লাস্টলি যেটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ছিল 2020 সালে, এবং ওরা যখন আবার দ্বিতীয়বার ফিডব্যাক নিয়েছে, তখনই গিয়ে একটা ফিডব্যাক যখন নাকি লাস্ট যখন 2022-23 আরম্ভ নেওয়া শুরু করেছিল পার্লামেন্ট কমিটি, তখন বিভিন্ন দল থেকে একটা চাপ আসতে শুরু করেছে যে ভারতবর্ষে কি এটার কোনো দরকার আছে কিনা। তখন বিরোধিতা শুরু হয়, জাস্ট বিরোধিতা শুরু হয়। এরপর তো আমরা দেখতে পেলাম যে 2রা সেপ্টেম্বর তো আমরা দেখলাম যে একটা হাই লেভেল একটা কমিটি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এটা গঠিত হয়েছে, সেখানে তারা অলরেডি রিপোর্ট দিয়েছে। আপনি যেটা বলছিলেন যে এটা সম্ভব কিনা, তো রামনাথ কোবিন্দের যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা যদি আমরা লক্ষ্য করি, সেই রিপোর্টটার যদি ওয়ান বাই স্টেপ লক্ষ্য করি, তাহলে অন্তত 2029-এর ইলেকশনে আমরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন দেখছি না। কারণ কি, তার মধ্যে একটা ক্লজ আছে যে এটা হওয়ার পর, ঠিক আছে, যখন নাকি এটা বিলটা যখন নাকি আসবে, একটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট সিটিং অফ দ্য পার্লামেন্টের একটা ডেট ঘোষণা করবেন, সেদিন থেকে 5 বছর অব্দি একটা মেয়াদ থাকবে, ঠিক আছে। ওই পিরিয়ড অ্যাপয়েন্টেড ডেট যেটাকে বলছে, তার মানে কি 2029-এর আগে আমার ওয়ান নেশন ওয়ান ইলেকশন হচ্ছে না। যদি হতেও হয়, উই আর লাইকলি টু সি 2034। সো 2029-এর যে নির্বাচন আছে, এটা তো হওয়ার চান্স ভেরি কম, কারণ অলরেডি তো 2024-এ ইলেকশন হয়ে গিয়েছে এবং ফার্স্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট হয়ে গিয়েছে। এর থেকে 5 বছরের মধ্যে যত বিধানসভাগুলো পড়বে, তার মধ্যে ওদের মেয়াদটা কিন্তু ওই যেদিন ফার্স্ট ডেট অফ ইলেকশন হবে, ওই থেকে 5 বছরের মধ্যে যত বিধানসভা নির্বাচন আসবে, তার মেয়াদ তার মধ্যেই শেষ হয়ে যাবে, শেষ করে দিতে হবে। তার মানে এটাকে যদি আমরা লক্ষ্য করি, যদি এইবার যদি পার্লামেন্টে যদি এটা পাশ হয়ে যায়, তবে লোকসভাতে পাশ না হওয়ার কোনো কারণ নেই। কারণ কি, আমি যেটা ব্যক্তিগত বুঝতে পারছি যে অলরেডি এনডিএ হ্যাজ এ মেজরিটি, এবং এনডিএর অনেক দলই আছে যারা নাকি দোজ হু আর সাপোর্টিং দি গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট রাজ্যসভাতে গিয়ে এটাকে কি করে নিয়ে আসবে, সেজন্য আজকে খবর যেটা দেখছিলাম যে বেসিক্যালি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে হয়তো এটাকে থ্রো আপ করে দিতে পারে। কারণ যে কিছু টেকনিক্যালিটি যে প্রবলেমগুলো আছে, যেগুলোর কথা, আর রামনাথ কোবিন্দ উনি যে রিপোর্টও বলেছিলেন, বেসিক্যালি দিস ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কনসেপ্টটা, ইট শুড বেটার বি ইমপ্লিমেন্টেড অন এ কনসেনসাস বেসিস, ঠিক আছে। তো সুতরাং এই কমিটির মধ্যেও যদি পার্লামেন্টারি আমাদের রামনাথ কোবিন্দের যে রিপোর্টটা আছে, একাডেমিক, আমি টোটালি পলিটিক্যাল পার্টি কথাটা বলছি আমি এখনো পর্যন্ত, তো যদি একাডেমিক্যালি লক্ষ্য করে দেখা যায় স্পিরিটটা, হাই লেভেল কমিটি যেটা ছিল, এই স্পিরিট ওয়াজ বেসিক্যালি on a consensus basis. সুতরাং কনসেনসাস বেসিসে যদি হয়, if the bill is referred to the joint parliamentary committee, তাহলে তো অন্য সব দলগুলি ওদের যেখানে রিড্রেস বা যেখানে আশঙ্কা যে সমস্ত কিছু আছে, এবং সেটা নিয়ে আলোচনা করতে পারে। ইয়েস, তার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, বিরোধীরা যে কথাগুলো বলছে সেটা যে একদম উড়িয়ে দেওয়া, আমরা আসছি স্যার, মানে পক্ষে বিপক্ষে কি কথা আছে বা কি ধরনের রায় আছে সেটাতে আসবো আমরা, কিন্তু তার আগে একটু মৃন্ময় বাবুর কাছে যাবো। অবশ্যই মৃন্ময় বাবু, একই বিষয়ে আপনার কাছেও যাচ্ছি। 2029-এ এটা সম্ভব হতে কি দেখছেন আপনি, বা টোটাল এই যে বিলটা পেশ হওয়ার পর, এটা পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, বলছে যে এই শীতকালীন অধিবেশনে এই বিলটা পেশ হতে পারে। যদি পেশ হয়, তা পাশ হওয়ার সম্ভাবনা কতটা দেখছেন? আমরা পক্ষে বিপক্ষে অবশ্যই পরে আলোচনা করব। মৃন্ময় বাবু, মানে এটা তো ধরুন, মানে
মানে রাজনৈতিকগত ভাবেই ব্যাপারটা দেখা দরকার। হুম, এটা Okay. অন্য কোনো ব্যাপার দেখা লাভ নাই সম্ভবত। কারণ কবে এটা ইমপ্লিমেন্ট হবে, কবে হবে না, সেই সব ব্যাপার দরকার নেই। হুম, তাই রাজনৈতিক তাৎপর্যটা, যে রাজনৈতিক মানে বিষয়টা আছে, সেটা আমার মনে হয় এখানে বোঝাটা দরকার। মানে সেটাই সম্ভব কিনা? হ্যাঁ, সেটা হচ্ছে যে রাজনৈতিক ভাবে তো এটা সম্ভব। রাজনৈতিক ভাবে যখন গভর্নমেন্ট একটা এই ধরনের ওয়ান নেশন ওয়ান ইলেকশন এনেছে, সুতরাং সেটা ইমপ্লিমেন্ট হওয়ার না হওয়ার কিছু ব্যাপার নেই, এটা সাধারণভাবেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এর মোটিভটা তো বুঝতে হবে যে এটা কেন করা হয়েছে। সেটা যেটা 50 বছর আগের অবস্থানে আমাদের ফিরে যেতে হবে। 50 বছর আগে কংগ্রেসি জমানার সময় এটা ছিল। তো সেই দিক থেকে ওই সময় রিজনাল পার্টিগুলি ছিল না, একটা শক্তিশালী পার্টি ছিল, কংগ্রেস ছিল। এখন রিজনাল পার্টিগুলির সামনে এসেছে, সুতরাং ওই আইনটা এখন আর কাজ করেনি কংগ্রেসি জমানাতে। এখন আরেকটা শক্তিশালী পার্টি, যে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী ভাবে এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পার্টি, এবং তারা দীর্ঘদিন যাবৎ শাসন করার জন্যই তারা আছেন। সুতরাং তাদের জন্য এই ধরনের একটা সংবিধান সংশোধনের মাধ্যমে এটা করতে হবে। সেদিক থেকে এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। 50 বছর আগে যে জায়গাটা ছিল, এখন 50 বছর আগের জায়গাতে আমাদের ফিরে যেতে হবে। আরেকটা রাজনৈতিক শক্তি, বড় রাজনৈতিক শক্তি, তার শক্তিশালী অবস্থানের জন্য। আর এটা হচ্ছে মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, রাষ্ট্রপতি শাসিত যে দুই পার্টির যে শাসন, সেই শাসনের মধ্যে এটা থাকবে। এর বাইরে আপনার ছোট ছোট যে পার্টিগুলি, সেগুলির আপনার অস্তিত্ব বিপন্ন হবে। আপনার এটার যে ফেডারেল যে স্ট্রাকচার, বুনিয়াদী যে ভারতবর্ষের কনস্টিটিউশনের মধ্যে, সেটা থাকবে না। কারণ আপনি দেখুন 1956-এ স্টেট রিঅর্গানাইজেশন কমিটি যখন বানানো হয়, তখন মানে আরএসএস এর যিনি লিডার ছিলেন আর কি, গোলকাওয়ারকার, উনি কিন্তু এটার টোটালি এটার বিরোধিতা করেছিলেন, এবং উনি ইউনিটারি স্টেটের পক্ষে ছিলেন। হ্যাঁ, মানে আপনার একদম মানে ঐক্যবদ্ধ একটা রাজ্য দেশ থাকবে, যে দেশে আপনার এই ধরনের কোনো ফ্র্যাগমেন্টিজম থাকবে না, মানে বিভিন্ন ধরনের যে ফেডারেল স্ট্রাকচার কনস্টিটিউশনে বলা হয় সেসব এবার থাকবে না। ওনার একদম স্পষ্ট ক্লিয়ার কাট স্টেটমেন্ট ছিল। এখন এই 50 বছর পরে সেটারই কিন্তু আপনার বাস্তবায়ন করার জন্য আপনার একটা রুলিং পার্টির চেষ্টা চরিত্র চলছে। এটা হচ্ছে মূল ব্যাপার, যে এই জায়গাতে পলিটিক্যালি এটা হচ্ছে মূল বিষয়। তো সেদিক থেকে যদি দেখেন, এটা ফিনান্সিয়ালি আপনার লাভের কি ব্যাপার আছে। ফিনান্সিয়ালি 2014-র আগের যে ইলেকশন কমিশন, মানে ল কমিশন, উনি রেফারেন্স আকারে বলেছিলেন ল কমিশন যে ডাটা দিয়েছে 2023-এর ডিসেম্বরে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির কাছে, সেই ডাটাতে তারা দিয়েছিলেন যে 2014-র আগে যে ইলেকশন হয়েছিল, তাতে 3500-র উপরে 3500,000 কোটি টাকার খরচ হয়েছিল ইলেকশনে। আর 2014-র পরে এই সরকারের আমলে যে ইলেকশনগুলি হয়েছে, তাতে সরকারি যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনগুলি তো 7,000-এর কাছাকাছি, 7,000 কোটি টাকার কাছাকাছি, সরকারি যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে। তাহলে শুধুমাত্র ইলেকশনের জন্য খরচ হয় সেটা তো ন্যূনতম, কিন্তু সরকার যে বিজ্ঞাপনটা দেয় সেটা তো দুটোটা মিলে, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া মিলিয়ে আপনার 7,000-এর কাছাকাছি, 7,000 কোটি টাকার কাছাকাছি। তাহলে খরচটা ব্যাপার না। পরে হচ্ছে আরেকটা হচ্ছে যে তারা যেটা বলেন ডেভেলপমেন্ট, মডেল কোড অফ কন্ডাক্ট। তো মডেল কোড অফ কন্ডাক্টটা আপনি দেখবেন যে লং স্ট্যান্ডিং, দীর্ঘমেয়াদী যে প্রজেক্টগুলি থাকে, এইগুলি কিন্তু হ্যাম্পার হয় না। হ্যাম্পার হয় কোনটি? যখন ইলেকশনকে সামনে রেখে আপনি কিছু প্রতিশ্রুতি দেন, আপনি কিছু ডেভেলপমেন্টের স্কিম, স্বল্পমেয়াদী কিছু স্কিম যখন আপনি ইন্ট্রোডিউস করেন, তখন সেই সব ক্ষেত্রে আপনার একটা বাধা সৃষ্টি হয়। তাহলে তাদের যে ফেডারেল স্ট্রাকচার, এরপরে মডেল কোড অফ কন্ডাক্ট বা এক্সপেন্ডিচার, এগুলো হচ্ছে আপনার অন্যরকম। কিন্তু মূল যে বিষয়টা হচ্ছে সংবিধানটাকে আপনার চেঞ্জ করেই, আপনাকে অনেক কিছু চেঞ্জ করে এই জায়গা যেতে হবে, ঠিক না? কারণ আপনি তো ঘড়ির কাঁটাটা কখনো পেছনে যায় না, ঘড়ির কাঁটা তো সামনের দিকেই যায়। তো এখন তো আমরা পেছনে যাব। 50 বছর আগের পরিস্থিতিতে আপনি যে ডাটা দিলেন, যে সংখ্যা দিলেন 50 বছর আগে, হ্যাঁ, আপনি এখন এই জায়গায় যেতে হবে আমাদের, ঠিক না? তার জন্য বলছি যে ওই সময় একটা বড় পার্টি ছিল, এখন আরেকটা বড় পার্টি। আর তার জন্য তাহলে আপনি বলছেন ঘড়ি কাঁটার পেছন দিকে ঘুরবে, আবার আপনি প্রথমে শুরুতে এটাও বললেন যে এটা সম্ভব। না, ঘুরবে বলতে কি, যেহেতু সম্ভব এই অর্থে যে সংখ্যাতত্ত্বের নিয়মে পার্লামেন্টের মধ্যে যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটা দেখুন ছোট ছোট পার্টিগুলি বড় পার্টির পক্ষেই আছে, ছোট ছোট পার্টিগুলি রুলিং পার্টির পক্ষেই আছে, ছোট ছোট। কিন্তু বিনবাবু, এখানে বিষয়টা আপনার বক্তব্যে আপনি বললেন, বা এটাও বলা হয় যে এই যদি হয়, এই নিয়ম বা এই নীতি চালু হলে পরে সেটা লাভ হবে, প্রেসিডেন্সিয়াল টাইপ যদি হয়ে যায়, মার্কিন মুলুকের মতো যদি হয়ে যায়, তাহলে বড় দলগুলো লাভ হবে, ছোট দলগুলো বা আঞ্চলিক দলগুলো সংকটের মুখে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্যুতে ছোট দলগুলো
শাসক দলকে বা বিজেপিকে সমর্থন করবে কিনা, বা এই ইস্যুতে আপনি সাধারণভাবে দেখেন না, যখন আপনার একটা মানে সমস্ত ইলেকশন একসাথে হবে, তারা তো সংকট একসাথে হবে, তো ইস্যুটা কি থাকবে? ইলেকশন যখন লড়া হবে, আপনি পার্লামেন্ট ইলেকশন লড়বেন, আপনি অ্যাসেম্বলি লড়বেন, আপনি পঞ্চায়েত লড়বেন, আপনি মিউনিসিপালিটি লড়বেন, সবই তো লড়বেন। ইস্যুটা কি হবে? ইস্যুটা হতে হবে দেশ গোটা সেন্ট্রাল ইস্যু। এটার জন্যই কিন্তু আপনি পঞ্চায়েতে ভোট দেবেন, এটার জন্যই কিন্তু আপনি পৌরসভায় ভোট দেবেন, এটার জন্যই আপনি অ্যাসেম্বলিতে ভোট দেবেন, এটার জন্যই আপনি পার্লামেন্টে ভোট দেবেন। ভোট দেওয়ার যে এই যে ব্যাপারটা, আমি আসছি স্যার, না সেটা তো অবশ্যই মানুষ কি ইস্যুটা যেটা হবে সেটা নিয়ে আমি আলোচনা করতাম। এই ইস্যুতে ছোট পার্টিগুলি কি করবে? ছোট পার্টিগুলো ঠিক আছে, ছোট পার্টি যদি কিছু না করার থাকে তো এই ছোট পার্টিগুলোই কিন্তু, বা যাদের হয়তো একটা বা দুটো বা পাঁচটা সিট রয়েছে লোকসভাতে এই মুহূর্তে, তারা কি এই ইস্যুতে বড় দলকে সাপোর্ট করবে কিনা, বা এক দেশ এক নির্বাচনের পক্ষে তারা দাঁড়াবে কিনা? তারা যখন জানে যে আগামী দিনে তারা ভবিষ্যৎ সংকটে, আর ভবিষ্যৎ বার্গেনিং করবে, তো বার্গেনিং করবে, আমাকে এই সিটটা, এখনো তো বার্গেনিং করে, এখন তো ওই সময় একদম ভবিষ্যতে কি হবে সেটা তো বলা যায় না। আচ্ছা, ভবিষ্যৎটা কি হবে আগে এইটা যদি আইন হিসাবে, সিদ্ধান্ত হিসেবে সংবিধান সংশোধন করার মাধ্যমে ডিসিশন হয়ে যায়, তখন ছোট ছোট পার্টিগুলি কি করবে এটা তো ভবিষ্যতে বলতে পারবে, কিন্তু এখনো তারা বার্গেনিং করে। সেটা কি চিন্তা, ভবিষ্যতে চিন্তা কি করবে না, যখন আঞ্চলিক দল বলুন বা ছোট ছোট দল বলুন, রাজনৈতিক দল, তারা যদি দেখে যে ভবিষ্যতে তারা সংকটের মুখে পড়বে, তারা কি সেই আইনকে সমর্থন করবে কিনা, সেটাও একটা বিরাট বড় প্রশ্ন। কিন্তু স্যার আপনি কিছু বলছিলেন, আর এই বিষয়টা যে আপনার আলোকপাত চাইবো, যে ছোট দলগুলো সমর্থন করবে কিনা তারা যখন নিজেরাই সংকটের মুখে পড়তে পারে ভবিষ্যতে। না দেখুন, 240-এর সঙ্গে ওদের 290 যে সিট আছে, এর মধ্যে অনেক ছোট দল তো তাদের সঙ্গে আছে না, একটা ব্যাপার হলো এখানে যেভাবে নাকি প্রেসিডেন্সিয়াল ফর্মের নির্বাচনের কথা বলা হচ্ছে, নোয়ার ইন দ্য কোবিন্দ কমিটি রিপোর্ট ইট ইজ এক্সপ্লেইনড, এটা কোনো তার রেফারেন্স নেই, এটা কিন্তু আমি কিন্তু রিপোর্টটা আমি দেখেছি। না অবশ্যই হবে কি, সেটা কি হবে না স্যার, তার মধ্যে এটার কোনো বড় দলগুলোরই তো লড়াই থাকবে। যে রিপোর্টটা যেটা নাকি যে 8 পাতার রিপোর্ট, যেটা নাকি সোমবারে ডিসেম্বরে 16th লাইকলি টু বি সাবমিটেড, যে প্রপোজাল যেটা আছে আর কি, প্রস্তাব, এই 8 পাতার রিপোর্টটা আপনি দেখেন 4টে জায়গায় শুধু সংবিধান, দুটো বিল আনছেন উনি আপাতত, দুটো বিল আনছেন যেগুলো নাকি সাইমালটেনিয়াস ইলেকশন হওয়ার জন্য, এবং দ্যাট ইজ বিধানসভা এবং পার্লামেন্টের নির্বাচন একসঙ্গে হওয়ার জন্য আনবে, এবং আরেকটা বিল হবে 1 মাস পরে, আরেকটা বিল 1 মাসের বিলটা এর সঙ্গে নেই, এটার সঙ্গে নেই, আরেকটা বিল আছে শুধু আপনার ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963, পন্ডিচেরি, দিল্লি এবং জম্মু ও কাশ্মীর রিলেটেড একটা বিল আছে, এই দুটো বিল আসছে, এবং 100 দিনের মধ্যে যে নির্বাচন হবে কোবিন্দ কমিটি বলেছে এটা কার জন্য হবে, আরবান বডি এবং পঞ্চায়েতের সঙ্গে, পঞ্চায়েতের জন্য। তার মানে পঞ্চায়েত এবং আপনার আরবান বডির নির্বাচন কখনোই বিধানসভা এবং পার্লামেন্টের সঙ্গে, লোকসভার সঙ্গে একসঙ্গে হবে না, ইট উইল বি হেল্ড উইদিন 100 ডেজ, ঠিক আছে। আর এখানে এটার মধ্যে আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম অফ যে ডেমোক্রেসি আছে, সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্মের কথা কোন জায়গাতেই এসএলসি বলেনি, এটা টোটালি এই যে রিপোর্টটা আছে, আপনি যদি 2000 পেজের যে কোবিন্দ কমিটির রিপোর্ট আছে তার মধ্যে কোথাও নেই এটা যে প্রেসিডেন্সিয়াল ফর্ম আসছে। এটা হয়তো বলার জন্য হয়তো পলিটিক্যাল পার্টিগুলি দে হ্যাভ রাইট, দে উইল টেল, ঠিক আছে, ইট ইজ দেয়ার পলিটিক্যাল এজেন্ডা, ঠিক আছে, এটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। না ঠিক আছে, আমার বলছে ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে কি এই ধরনের রূপ কি নেবে না, মানে শুধু কি বড় দলরাই কি থাকবে না, মানে ছোট দল কি থাকবে, ময়দানে থাকতে পারবে না? না এটা তো দেখুন, আমি কই ওনারা যখন নাকি আগে যখন ছিল, এখন বেসিক্যালি ইট ইজ এ থ্রেট, ডেফিনেটলি রিজনালিজমে আঞ্চলিক দলগুলোর জন্য একটা থ্রেট, লোকাল ইস্যু তখন অ্যাড্রেস হবে না। তার মানে কি এখন লোকাল ইস্যুতে ডিএমকে অ্যাজ ফর এক্সাম্পল, এখন পার্লামেন্টের নির্বাচনের ক্ষেত্রে হয়তো এখন কেন এটা ছোট দলগুলোর জন্য মানে সংকটের কথা বলা হচ্ছে, কারণ কি এখন যেভাবে নির্বাচন হচ্ছে ইট ইজ টোটালি কর্পোরেট স্টাইল অফ ইলেকশন, ঠিক আছে, আপনার জন্য প্রচুর টাকার দরকার। এখন পার্লামেন্টের নির্বাচন এবং যদি বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়, ছোট দলগুলোর পক্ষে সারা ভারতবর্ষে একসঙ্গে লড়াটা ওদের পক্ষে কষ্টকর হয়ে যাবে। তাই ওরা যে জায়গায় যখন যারা যে লড়ছে ওরা ওদের জায়গা ছাড়বে কেন? অ্যাজ ফর এক্সাম্পল এখনো তো জেডিইউ যে জায়গায় আছে জেডিইউর জায়গায় লড়বে, তৃণমূল কংগ্রেস যে জায়গায় আছে সেই জায়গায় লড়বে, ডিএমকে যে জায়গায় আছে সেই জায়গায় লড়বে, ঠিক আছে, বা আপ যেখানে শক্তিশালী আপ লড়বে, কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেস লড়বে। এখন তার মানে তারা নিশ্চিন্ন হয়ে যাবে সে কথা না তো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ ইয়েস দিস ইজ ওয়ান প্রবলেম ইজ দেয়ার, আই এম টেলিং দ্যাট নির্বাচন লড়বার জন্য
যে কর্পোরেট মেশিনারি, আমরা এখন যে কর্পোরেট স্টাইল অফ ইলেকশনিং যেটা হচ্ছে, যে পরিমাণে হিউজ ফান্ডিং এর দরকার হচ্ছে, ছোট দলগুলির কাছে হয়তো আর্থিক ব্যাপার এবং লোকেরও একটা ব্যাপার। কারণ কি আপনি আজকে যখন একসঙ্গে নির্বাচন হতে হবে, তখন সেই জায়গায় আপনি লক্ষ্য রাখুন যে আপনাকে যদি সারা ভারতবর্ষে যদি বিধানসভা এবং মানে লোকসভা একসাথে নির্বাচন, আপনার কত ম্যান মেশিনারি লাগবে, আপনাকে তো প্রচারে যেতে হবে, খরচে যেতে হবে, ম্যানেজ করতে হবে। না, সেগুলো বড় দল তো লোকসভার সময় এমনিতেই করছে, সেন্ট্রালি করছে, কিন্তু যখন আপনি বিধানসভা আসবেন, বিধানসভাতে আসবেন, বড় দল তো বড় দলের সেই একই পতাকা দিয়ে বা একই ফ্লেক্স দিয়ে তো সেই বিধানসভাটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ছোট দলের, ছোট দল তো আঞ্চলিক ভাবে বা লোকালি যেখানে সে দাঁড়াচ্ছে, সে তো অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া করতে হচ্ছে না, সে তো সেই যেখানে আছে সেখানেই করবে। তাহলে সেখানে লোকসভার জন্য, বিধানসভার জন্য সেখানে করবে, তাহলে স্যার কস্ট প্রবলেম কেন হবে স্যার? না, লসটা তার হবে না, কিন্তু তার এক্সপানশনের স্কোপটা তার একটু কমে যাবে। এই এক্সপানশনের স্কোপটা কমতে পারে, ঠিক আছে, এক্সপেনশনের চান্সেসটা কমার চান্সটা আছে, ঠিক আছে। সেই জায়গায় দেখুন, এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আর একটা কথা যে 2029 সালের মানে আই ডু নট সি দ্যাট এখন যত কিছু পলিটিক্যাল চেঞ্জেস হোক, কারণ অলরেডি ইট ইজ টু বি ডান থ্রু সাম অ্যামেন্ডমেন্ট করে আনতে হবে। 4টে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। একটা হলো 82A, সেখানে সিমালটেনিয়াস ইলেকশন হবে লোকসভা এবং বিধানসভা। তারপর 83-তে বলেছে আপনার পার্লামেন্টারি যে মেয়াদরা আছে এটা নিয়ে কথা, 172 and 327। এই 4টে ধারায় 4টে অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে। ওই 4টি ধারাতে আপনার যে একটা বিলের মধ্যে প্রপোজাল আসছে, আর একটা ইউনিয়ন টেরিটরিজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই দুটো আসছে আপাতত, ঠিক আছে। তো এখন যেটা যে বিলটা যেটা নাকি ফর্মে যেটা আছে এখন মিডিয়া এবং বিভিন্ন জায়গায় যেটা আছে, সেটা 8 পাতার একটা রিপোর্ট, তাও পিছনের দিকে পাতা বাদ দিলে আরো কমে যেতে পারে, 6+ পেজেস। আপনি যদি দেখেন তার মধ্যে নাথিং থ্রেটেনিং আই ফাইন্ড। হ্যাঁ, ইয়েস, এখন পলিটিক্যাল পার্টিগুলি তো তাদের বক্তব্য নিশ্চয়ই রাখবে। এখন গভর্নমেন্টের কাছে হয়তো, যেহেতু আমি একটা কথা বলছি, তার মধ্যে একটা স্পিরিটের একটা ব্যাপার আছে। ওয়েল, সামটাইমস নাম্বার ইজ নট দ্য মেইন থিং, ঠিক আছে। কারণ কি, সবাইকে যদি একসঙ্গে নিয়ে চলতে পারে, দ্যাট উড বি এ উইন-উইন সিচুয়েশন ফর অল পলিটিক্যাল পার্টিস, ঠিক আছে। এবং এখন পলিটিক্যাল পার্টিস বক্তব্য রাখবে বা বিরোধিতা করবে, এবং সরকারেরও একটা কিন্তু প্লাস পয়েন্ট, যদি ওরা যদি জেপিসি দিয়ে নিয়ে যদি কাজটা করিয়ে নিতে পারে, তা লার্জার ইনভলভমেন্টে যদি হয়, তাহলে ধরুন না অনেক ভালো বিল ভারতবর্ষে এসেছিল, সেগুলোর জন্য নাকি সরকারি হয়তো যথেষ্ট জনগণকে ইনভলভ না করানোর জন্য অনেক বিল সরকারকে পিছনে ফিরিয়ে নিতে হয়েছে। তো সরকার যদি জিনিসটা যদি ভালো হয়, ওয়াই নট? ভালো খারাপ এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যুক্তি, এটার পক্ষে এবং বিপক্ষে যে যুক্তি, সেগুলো নিশ্চয়ই যারা বিরোধী দল যারা আছে এই মুহূর্তে বিরোধিতা যারা করছে, তাদের বক্তব্য নিশ্চয়ই থাকবে এবং তাদের বক্তব্যে কতটা যুক্তি আছে সেটাও বিবেচনার জায়গা রয়েছে। এখন যদি বিল পেশ হয়, তখন বিরোধীরা বিভিন্ন ধরনের বক্তব্য রাখবে, সেটাও একটা বিষয়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা, দর্শক বন্ধুরা, আমরা যেটা জানতে চাইছিলাম আজ, যে এই যে এক দেশ এক নির্বাচন, এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনাদের মতামত কিন্তু আজ আমরা জানতে চাইব। কারণ এই বিল শোনা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে যে এই শীতকালীন অধিবেশনে কিন্তু এই বিল পেশ হতে পারে, এবং এই বিল যদি পেশ হয় তখন সেটা পাশ হতে পারবে কিনা, তার সম্ভাবনা আছে কিনা, আপনি কি দেখছেন সেটাও আমাদের জানাবেন। এবং এক দেশ এক নির্বাচন কার্যকর হওয়া আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য কতটা প্রয়োজন? লোকসভা বিধানসভার ভোট একসঙ্গে হওয়া এবং 100 দিনের মধ্যে বাকি যে সিভিক বডির ইলেকশনগুলো আছে, পঞ্চায়েতের হোক বা মিউনিসিপ্যালিটির হোক, সেই ভোটগুলো একসঙ্গে হবে, 100 দিনের মধ্যে হতে হবে। এটার প্রয়োজন আছে কিনা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের লিখতে পারেন। এখন মিনুবাবু, এই যে এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় কার সুবিধা হয় সবচেয়ে বেশি? মানে ধরুন এই যে করা হচ্ছে, এবং এটা সরকার আছে, যারা সরকারে আছে তারা এটাকে পেশ আনছে, আপনি যেটা বলছেন যে এটা তো পলিটিক্যাল, এটা শাসক দলের ফায়দাটা কোন জায়গায়? মানে আমার হচ্ছে শাসক দলের মানুষকে বুঝতে হবে যে শাসক দলের লাভটা কোন জায়গায়, ফায়দাটা কোন জায়গায়। শাসক দলের লাভ তো আপনি জানেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, হ্যাঁ, মাল্টি পার্টি সিস্টেম, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ইন্ডিয়ান যে ফেডারেল স্ট্রাকচার, এটি কিন্তু পার্ট এন্ড পার্সেল, ঠিক আছে না? তা আপনি দেখেন এই বিলটার মধ্যে এটি কার্টেল হবে, এইগুলো কিন্তু উজ্জ্বল। আপনি বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, হয় না? তার চাইতে বড় হয়েছে, আপনি যখন আপনি ভোট দিতে যাবেন, আপনি একজন ভোটার, ঠিক না? রাইট টু ভোট আপনার অধিকার, আমাদের অধিকার আছে, আমরা ভোটার।
তাহলে আমরা যে ভোটটা দেবো এই চয়েসটা আমাদের কাছে থাকবে না। এটা কেন থাকবে না? আর কেন থাকবে? আপনি ধরেন, আমি তো বললাম যে ইস্যুটা তো তখন চেঞ্জ হয়ে যাবে। আমি যদি লোকসভার জন্য একটা ভোট দেব, হ্যাঁ, বিধানসভার জন্য তখন আমি একদম সরল করে ডাবল ইঞ্জিন, হ্যাঁ সরল করে ডাবল ইঞ্জিন। না না, আমি দর্শক বন্ধুদের জন্য এটা কংগ্রেসই, আমি বলছি কংগ্রেসের যদি হয় তাহলে ডাবল ইঞ্জিন, এটা যদি অপোজিশনও হয় তাহলে ডাবল ইঞ্জিন। আচ্ছা, ডাবল ইঞ্জিনই, ওকে, ডাবল ইঞ্জিনের ব্যাপার এখানে। এই জায়গাতে আপনার মানে আমরা যেমন মানে ভোটারদের যে একটা ইন্ডিপেন্ডেন্ট চয়েস থাকে, সেই চয়েসটা রাখবেন। এটা হচ্ছে কারে আনলে আমার রাজ্যের লাভ, কারে আনলে আমার কেন্দ্রের লাভ, এটা কিন্তু থাকবে। ভোট না না, এটা যখন একভাবে হবে, একসাথে যখন ইলেকশনটা হয়, আপনি যখন ইলেকশনটা যখন একসাথে হয় না, তখন একটা রাজ্য যখন 14তে কেন্দ্রে মোদী সরকার, 18তে ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার, তখন কি স্লোগান ছিল? মেইন স্লোগান এটাই ছিল, যদি কেন্দ্রের সরকারটা থাকে, রাজ্য যদি সেম সরকার থাকে, তাহলে ডেভেলপমেন্টটা অনেক বেশি ত্বরান্বিত হয়। ওকে, ঠিক আছে না? তাহলে এটার কিন্তু একটা ফাইট থাকে। ঠিক আছে, ডেভেলপমেন্ট যদি না হয় মানুষ পাল্টে দেবে, তখন কিন্তু ভোটের চয়েস তো ওই সময় তো আমরা দিতে পারলাম, যে আমরা মনে করলাম আমরা অপোজিশন হিসেবে, কিন্তু তখন অপোজিশনও আপনার কিন্তু ফেসে যায়। অপোজিশন মানুষ তো কনফিউজ হবে, ভোটাররা কনফিউজ হবে, আর এই কেন্দ্রে যদি সরকারটা থাকে, এই রাজ্যে যদি সরকারটা না থাকে, তাহলে তো অসুবিধাজনক হবে। তখন তো এদিকেই পড়ে। আচ্ছা, কথা বুঝলেন? ভোট, রাইট টু চয়েস, আমার যে ভোট দেওয়ার অধিকারটা, এই অধিকারটাও আপনার ক্ষেত্রে সংকুচিত হয়ে যায়, যেহেতু একসাথে আপনার এটা হয়। তার জন্যই বলছি সিঙ্গেল পার্টি ডোমিনেশন, একটা পার্টির প্রাধান্যই থেকে যায়। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আমি প্রথমেই বলেছি, একটা পার্টি যখন শক্তিশালী থাকে তখন এই জায়গাটা আসে। কংগ্রেসের সময় ছিল, রিজনাল পার্টি ডেভেলপ করেনি, কংগ্রেসের মধ্যে কন্ট্রাডিকশন হয়নি, 60-এর দশকে শুরু হলো, তখন এই সমস্ত শুরু হলো, কোন স্টেট ভেঙে দিল। কালকে বা আজকেও রাজনাথ সিং পার্লামেন্টের মধ্যে এইসব তথ্যগুলি তুলে ধরলেন, যে কংগ্রেসি জমানায় কিভাবে ডেমোক্রেসি কার্টেল করা হয়েছে বিভিন্ন স্টেটে, বলা হয়েছে তো এসব। তার জন্য বলছি যে ওয়ান স্টেট ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে একটা পার্টির প্রাধান্য, এটাকে আপনাকে ধরতে হবে। যদি এই প্রাধান্যর ব্যাপারটা না থাকে, এই বিলটাই তো আসবে না, এই বিলটাইর তো প্রয়োজনীয়তা নাই। তাহলে আপনি সংবিধান সংশোধন করার কি দরকার আছে? ওকে, ঠিক আছে, একটু স্যার কি বলছেন স্যার? রাইট টু চয়েস থাকবে না। না, সেকেন্ডলি দেখুন, এখন ব্যাপার হলো এটা, এখন যারা বিলটা আনছেন, they definitely have a political objective. এটা তো পলিটিক্যাল এজেন্ডা, ওদের নির্বাচনী এজেন্ডাই ছিল। ওকে, সুতরাং এটা তো আমাদের তো বলে লাভ নেই। লাভটা কি? লাভটা হলো, দেখুন এখন যে অবস্থা, এখন অল পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, আঞ্চলিক কিছু দল ছাড়া, কংগ্রেস পার্টি তো 100 সিট পেয়েছে, ঠিক আছে? সুতরাং বেসিক্যালি অপোজিশন আর বেসিক্যালি স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত, দুর্বল, ঠিক আছে? এখন যদি ওনারা হয়তো ভাবতে পারেন যে আমরা যেহেতু, উনি যেটা বলছেন, এক পার্টির অবস্থা, যেহেতু তারা পলিটিক্যালি দে আর বেসিক্যালি পাওয়ারফুল, ফিনান্সিয়ালি দে আর পাওয়ারফুল, ঠিক আছে? তারা চিন্তা করছেন যে অপোজিশন যে বিক্ষিপ্ত যেহেতু আছে, আমরা আর হয়তো বেশি দিন থাকতে পারবো। কিন্তু এটা ভাববারও কিন্তু কারণ নেই, কারণ এইবার যে নির্বাচন হয়েছিল, আমরা লক্ষ্য করেছি যে বিরোধী জোট কিন্তু খুব বেশি শক্তিশালী না হলেও ওদের মধ্যে যতটুকু আঘাত হয়েছিল মোটামুটি ভাবে 290 বা 293 প্লাস 240-এর কাছাকাছি চলে এসেছে, সুতরাং বা 250-এর কাছাকাছি চলে এসেছে। সুতরাং এটা কোনো ভাববার কারণ নেই, আমরা শক্তিশালী আছি। রাজনীতিতে there is no condition, nothing is a basically permanent place, ঠিক আছে? আজকে যেটা নাকি আমার কাছে শক্তিশালী মনে হচ্ছে, আমি ভিউ করছি, যেটা নাকি কংগ্রেস জন্য 1985 সালে যখন নাকি ওয়ান নেশন ওয়ান থিওরির জন্য যখন নাকি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন ইটসেলফ ওয়াজ প্রপাগেটিং অর প্রপোজিং, তখন তারা এটাকে পাত্তাই দেয়নি, ঠিক আছে? যদি তখন তারা সেটা নিত, তাহলে হতো যে ছোট, মানে আমরা 89 বা 90-এর দিকে যদি যেভাবে নাকি বিরোধীরা বিক্ষিপ্ত ছিল, তখন যদি ওদের ওটাতে নিয়ে আসতো, তাহলে কংগ্রেস লাভবান হতো। নির্বাচন আজকে যেটা হলে শাসক বিজেপি লাভবান হবে না, না, বিজেপি দে আর ফোর্সিং, বাট দেয়ার ইজ নাথিং গ্যারান্টি। ওকে, দেয়ার ইজ নাথিং গ্যারান্টি যে আপনি ভাবে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু আগের টার্মে হলে বিজেপি যেভাবে লাভবান হতো, শাসক বিজেপি আগের টার্মে হলে, আমি বিজেপি বলছি, এনডিএ বলছি না, আগের টার্মে হলে, এই টার্মে হলে কি বিজেপি সেইভাবে লাভবান হবে কি 240 নিয়ে? না না, সেগুন এখন তো বেসিক্যালি এখন তো ওনারা ইন দ্য মিন টাইম আপনি লক্ষ্য করে দেখুন, এই যে কয়দিন আগে ডিসেম্বরের 12 তারিখ ক্যাবিনেট যেটা নাকি অ্যাপ্রুভ করলো, কেন করলো? ইউ লুক এট দ্য সিন, দে হ্যাভ হরিয়ানা, দে হ্যাভ লুক এট দ্য মহারাষ্ট্র, দে হ্যাভ বেসিক্যালি কাম ইনটু পাওয়ার ইন মহারাষ্ট্র, দে আর থিঙ্কিং দ্যাট দ্য ল্যান্ডস্কেপ, দ্যাট দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইজ চেঞ্জিং, ঠিক আছে?
দেয়ার এবং বিভিন্ন যে এবং যে অপোজিশন যে ইউনিটিটা যদি লক্ষ্য করে দেখেন আপনি, যারা একসঙ্গে লড়েছিল তাদের মধ্যে কিন্তু এখন বেশ খেয়োখেয়ি চলছে, ওদের মধ্যে কিন্তু একটা কিন্তু কোহেশন নেই, যে মিলটা ইলেকশনের সময় দেখেছিলাম সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। এবং এবং নয়তো পার্লামেন্ট কদিন যাবত চলছে না, বিভিন্ন দল বিভিন্ন ইস্যুতে কথা বলছে। তো এখন এই পরিস্থিতিতে দে আর থিঙ্কিং যে ঠিক আছে এটা তো আমাদের ইলেকশন এজেন্ডা ছিল, আমরা বলতে পারবো, আমরা তো ইলেকশন এজেন্ডায় বলেছি এটা, ঠিক আছে, উই কুড স্পিক টু দ্য পিপুল, তা আমরা এটা বলেছিলাম, উই হ্যাভ ইমপ্লিমেন্টেড ইট। দিস ইজ দ্য পলিটিক্যাল ভিক্টরি এন্ড মোরাল ভিক্টরি। ওকে, সুতরাং দে উড ডেফিনেটলি ট্রাই, দিস ইজ দ্য রাইট টাইম। এখন এটাকে করবার জন্য ওনারা হয়তো ভাবছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি নিয়ে ছোট ছোট দল যেগুলো আছে ওদের যে সমস্ত জিজ্ঞাসা বা কোয়েরি আছে, রামনাথ কোবিন্দের যে রিপোর্ট আছে সেটাকে মাথায় রেখে সে এগোনোর চেষ্টা করবেন। আই পার্সোনালি ফিল, হ্যাঁ, যদি পার্লামেন্টে ডেফিনেটলি যেহেতু ওনারা বিল এনেছেন প্রপোজ করবেন, নয়তো যদি এটা ডিফিটেড হয় তাহলে সরকারও মানে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তারা দে নো অ্যাবাউট দেয়ার স্ট্যান্ড, দে আর ইন এ পজিশন টু বেসিক্যালি পাস ইন পার্লামেন্ট, এটলিস্ট লোকসভায় পাস করানোর মতো পজিশনে তারা আছে। সবগুলো শরিক যারা আছে ওদের নিশ্চয়ই কনফিডেন্স নিয়ে নিয়েছে। এবার তো রাজ্যসভার ঠিক আছে জেপিসি করে দিলে যদি মনে করে যে অনেকের রিজলভ আছে, ছোট ছোট যে সমস্ত অ্যাংজাইটি গুলো আছে বা নিজেদের শরিকদের মধ্যে যদি কোনো প্রচ্ছন্ন যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো মিটিয়ে নিয়ে যাওয়া হবে। ওকে, অনেকে কিন্তু বলছেন যে এটা এই মুহূর্তে মানে যদি শীতকালীন অধিবেশনে যদি এই বিল পাশও হয়, সেটা এই মুহূর্তে পাশ হওয়া মানে পেশও হয় তাহলে পাশ হওয়ার সম্ভাবনা নেই। এটা অন্যান্য ইস্যু থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য একটা প্রয়াস। এটাতে আপনি কি মনে করেন বিনুবাবু? এটা তো মানে সাধারণভাবে ধরুন এটা এক্ষণে যদি পার্লামেন্টের মধ্যে বা রাজ্যসভার মধ্যে বিজেপির যে স্বাধীন যে শক্তি, ইন্ডিপেন্ডেন্ট যে শক্তি আছে, সেই শক্তিতে নিশ্চয়ই এখন এটা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু যদি এটা 2024 আগে হতো হয়তো তাদের পক্ষে, এই ফেজটা যদি হতো তাহলে তাদের পক্ষে সম্ভব ছিল। কিন্তু এটা ধরুন এখন এটাকে যদি উনি যেটা বলেছেন যে এটা গোবিন্দ রিপোর্টও এটা রেখেছেন যে সবাই মিলে কনসেনসাসের ভিত্তিতে এটা করা উচিত, যেহেতু সবারই এই ইলেকশনে পার্টিসিপেট করতে হবে, ওয়ান নেশন ওয়ান স্টেটের কনসেপ্টের সাথে পার্টিসিপেট করবে সবাই একটা কনসেনসাসের ভিত্তিতে। যদি এটা হয়ে থাকে তাহলে ন্যূনতম পরিমাণ বিরোধিতাও যদি থাকে সেটাকেও তো নিউট্রাল করতে হবে, আদারওয়াইজ তো নিলে এটা গভর্নমেন্টেরই ব্যর্থ। এটা আপনি যদি নিউট্রাল না করতে পারেন, কনসেনসাস না নিতে পারেন, তাহলে রুলিং পার্টি হিসেবে গভর্নমেন্ট হিসেবে আপনারও এটা ব্যর্থতার দিক। আরেকটা 2 নম্বর হচ্ছে যে এটা এখন ভারতবর্ষের যে ধরনের প্রবলেম, ভারতবর্ষের চারিদিকে দেশগুলির যে প্রবলেম, সেই প্রবলেমগুলি থেকে মানুষের যে দৃষ্টি যদি ঘোরাতে হয় তো কোনো না কোনো তো একটা ইস্যু আপনাকে নন ইস্যুকে ইস্যু করতে হয়। তো সে অর্থে নন ইস্যু আপনি ইস্যু করে দিলেন। এখন এটা নিয়ে আজকে হলো সংবিধান নিয়ে চর্চা, হ্যাঁ, আবার ওটা নিয়ে একটা চর্চা হবে, কথা বলছেন না? যখন কাজের বিষয় থাকলো তখন কিন্তু আপনার পার্লামেন্টে বন্ধ থাকলো, সংবিধান নিয়ে আলোচনা কালকে হলো আজকে হলো চর্চা হলো, কিন্তু আবার এটা ধরুন আবার যখন কাজের ইস্যুগুলো আসতে থাকবে তখন এটা বন্ধ হয়ে যেতে পারে। ঠিক না? কেউ বললেন কাজের ইস্যুতেই মানে কন্ট্রাডিকশনটা কাজের ইস্যু নিয়ে। কিন্তু বিনুবাবু এই যে আপনারা বলছেন যে মোড় ঘুরিয়ে দেওয়ার বা মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, এটা আলোচনা হচ্ছে, আমি বলছি না রাজনৈতিক দল, মানে সেটাই বলছি যারা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে তো এখানে ধাপে ধাপে কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে কিন্তু এখন অবধি মানে কমিটি সুপারিশ করলো, মন্ত্রিসভা প্রস্তাব পাশও করে সবকিছু করে বিল পেশ হয়ে যাবে, কিন্তু ডিউরেশনটা আপনি দেখবেন, ডিউরেশনটা হচ্ছে 2029 পরে, ঠিক আছে না? তার মানে 2029 ইলেকশনটা হবে, তো বিজেপি এটা আশা করে 2029 ইলেকশনে তারা মেজরিটি পেয়ে যাবে। সে অর্থে তাদের একটা এই মেজরিটিটা লাগবে, 2/3 মেজরিটি লাগবে তাদের। লাগলে ওই এখন 240 আছে, আর গতবার যেটা ছিল তার চাইতে 7টা কমেছে, আর এবার 240 আছে, তারা মেজরিটি পেতে পারে, 2/3 মেজরিটি পেতে পারে। তাহলে অন্যান্য পার্টির পক্ষে তাদের পক্ষে মানে প্রভাব বিস্তার করা সম্ভব। আর বিভিন্ন রাজ্যগুলি তো তারা দখল করে নিচ্ছে, হরিয়ানা পেল, মহারাষ্ট্র পেল, হ্যাঁ পেতেই পারে। এখানে আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন বলছি লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হবে, সেখানে জাতীয় দল কংগ্রেসের, আমরা যদি কংগ্রেসকে একটু পাশে রাখি, বিজেপি এবং কংগ্রেসকে পাশে রাখলে যারা রাজ্যভিত্তিক যে দলগুলো যেমন ডিএমকে রয়েছে, টিএমসি রয়েছে, আপ রয়েছে, কিংবা বিজেডি রয়েছে, তাদের কি ধরনের এখানে ভূমিকা থাকবে? তারা এটাকে কিভাবে নেবে? কারণ তারা যে কোনো একটি রাজ্যে, বা যেরকম আপ হয়তো 2টো রাজ্যে এই মুহূর্তে রয়েছে, টিএমসি শুধু ওয়েস্ট বেঙ্গলে,
উড়িষ্যাতে বিজেডি, এখন তারপরে অন্যদিকে ডিএমকে তামিলনাড়ুতে, এইভাবে যারা একটা রাজ্য ভিত্তিক দল যারা, তারা এটাকে কিভাবে নেয়? না না, দেখুন, এক নম্বর ব্যাপার হলো ওরা তো হিস্টোরিক্যালি টিএমসি ইজ ফ্রম কত 1998 এর দিকের থেকে লড়া আরম্ভ করেছে, যদি এফেক্টিভলি যদি বলি আর কি। তো ওভার দ্য লাস্ট 26 ইয়ার্স তাদের তো আর বাড়েনি পজিশন। এসপির অবস্থা লক্ষ্য করে দেন, সমাজবাদী পার্টির অবস্থা, বহু পুরনো দল। বিএসপি তো আরো নিচের দিকে চলে যাচ্ছে। ডিএমকের অবস্থা বা এআইডিএমকের অবস্থা বা তেলুগু দেশমের অবস্থা, এগুলো আমরা যদি লক্ষ্য করে দেখি, বা শিবসেনার অবস্থা বা আকালি দলের অবস্থা, ভারতবর্ষের বিভিন্ন সময় যে সমস্ত আঞ্চলিক দলগুলি বিভিন্ন জায়গায় যেভাবে রাজ করেছে তার ইতিহাস থেকে, বা যদি আমাদের জম্মু কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী আছে আমাদের ন্যাশনাল কনফারেন্স, বেসিক্যালি দিস পার্টিজ আর বেসিক্যালি ভেরি লোকালাইজড পার্টি, আঞ্চলিক রিজনাল। ঠিক আছে, রিজনাল বললো একটা স্টেট স্পেসিফিক পার্টি। ওরা তো এর থেকে বেরিয়ে আসতে পারেনি। বিজেডির কথা বলছিলেন আমি, ওরা তো ওই জায়গাতেই থাকবে। এবং ওরা যে করবে, আমার পার্সোনালি মনে হয় যে এবার যেটা হয়েছিল, দেয়ার মে বি যদি এরকম যদি হয়, যেরকম উনি যেটা বলছিলেন যে প্রেসিডেন্সিয়াল টাইপ নির্বাচন, ডাইরেক্টলি না, ধরেন না ওই যে দুটো, যে আমরা এবার যেমন দেখছি ইন্ডিয়া ব্লক ভার্সেস ইন্ডিয়া ব্লক, ঠিক আছে, হয়তো বিজেপি হয়তো এখানে বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। ঠিক আছে, এখানে হতো যে মোটামুটি যারা নাকি প্রত্যেক জায়গায় যে রিজনাল পার্টিস গুলো আছে তাদের মধ্যে একটা কোলাবোরেশন হবে, একটা হতে একটা ফোরাম হয় বা একটা অ্যালায়েন্স হয়, হয়তো তোমরা লড়বেন। সুতরাং আইডেন্টিটি, শুনেন, বেসিক্যালি আইডেন্টিটি ক্রাইসিস যখন নাকি আসবে, যখন নাকি ক্রাইসিস আসে, তখনই সবাই কিন্তু নিজেদের বাঁচবার জন্য নিজেদের ওয়ে আউট বার করে। এখন সেটাই প্রশ্ন যে এখানে যারা বিজেপির সঙ্গে বা শাসক দলের সঙ্গে বিভিন্নভাবে যারা জোটে রয়েছে বা তাদের কোয়ালিশনের মধ্যে এনডিএ জোটে যারা রয়েছে, তারা কিভাবে নেবে, ছোট দলগুলো কিভাবে? আপনি এটা দেখেন, এনডিএর মধ্যে যারা জোটে আছে, একমাত্র মহারাষ্ট্রে এবার অ্যাসেম্বলি ইলেকশনে দুটো শরিকই শুধু সম্মানজনক মানে আসন পেয়েছে। এছাড়া এনডিএর শরিক খুবই মার্জিনাল। এনডিএর যে শরিকগুলো আছে 2 জন 4 জন 5 জন 6 জন করে আছে, এর বেশি কিছু নেই। প্রত্যেকে আছে যার যার একটা মিনিস্ট্রির জন্য। না, ওইদিকে নীতিশ কুমার আছে ভালো জায়গায়, নীতিশ কুমার থাকুক 2-1টা আসনের জন্য, মানে সিটের জন্য। আর অপোজিশনে যারা আছে তারা কিন্তু স্টেট পাওয়ারে আছে, মানে ইন্ডিয়া ব্লকের মধ্যে আছে। তো তারা অপোজিশন পাওয়ারে আছে, ডিএমকে পাওয়ারে আছে, আবার ধরুন আপনার টিএমসি পাওয়ারে আছে, আর সমাজবাদী পার্টি পাওয়ার টু সেন্টারে আছে, ক্ষমতা আসার দিকেই আছে পার্লামেন্ট ইলেকশনের নিরিখে। তো সেদিক থেকে বলছি, বা আপ পাওয়ারেই আছে। বিরোধীরা তো অবশ্যই বিরোধিতা করবে, আমরা ধরি না বিরোধিতা করবে, তাদের ব্যাপারটা কিন্তু স্টেট ভার্সেস সেন্ট্রাল, স্টেটের স্বার্থ বনাম কেন্দ্রের সরকারের স্বার্থ, মানে স্টেট বনাম যুক্তরাষ্ট্রের যে চরিত্রটা কেন্দ্র রাজ্য সম্পর্কে, এইটার উপর দাঁড়িয়ে কিন্তু তাদের কন্ট্রাডিকশন, অন্য কোনো কন্ট্রাডিকশন নেই। আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গলে কি দাবি, আমাদের এতদিনের কাজের টাকা দিল না, আমাদের এত টাকা বাকি, সেম আপ, সব একই। তো এই যে বলছি যে আমাকে যদি দেওয়া হয়, তাহলে আমি যদি পুরোপুরি পেয়ে যাই বা এর চেয়ে বেশি পাই, তাহলে তো আমি গত থাকতেই পারি। দাবি তো এইটাই, আমার কেন্দ্র আমাকে দেয় না, বুঝলেন তো। তো কেন্দ্র রাজ্য সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যে আমাদের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে কেন্দ্র রাজ্য সম্পর্কটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গা ধরেই কিন্তু বড় বড় পার্টি, ছোট পার্টিগুলোর পক্ষে এই কন্ট্রাডিকশনে যাওয়া সম্ভব না। ছোট ছোট পার্টিগুলি, আপনি ধরুন হরিয়ানার যে যারা আছে তার পক্ষে সম্ভব কি? সম্ভব না তো। হ্যাঁ, আপনার দলের পক্ষে, অনুপ্রিয়া প্যাটেলের পক্ষে কি করা সম্ভব? তাহলে সেই জায়গাটাতে এনাদের ভূমিকা কি থাকবে, মানে এই দলগুলোর ভূমিকা কি থাকবে স্যার? মানে এনডিএ জোটে যারা রয়েছে ছোট শরিক দল, না, কেউ নিজস্ব আইডেন্টিটি তো ছাড়বে না। আপনার দল যে জায়গায় আছে সেই জায়গায় ওনাদের যে সিট আছে, ওরা নিশ্চয়ই বা বড় দল বিজেপির সঙ্গে আগেও যেরকম দর কষাকষি করে ওনারা সিট নিয়েছেন, এখনো সিট নেবেন। এবং আরেকটা ব্যাপার হলো যে দর কষাকষির যে ব্যাপারটা উনি বলছিলেন, এটা তো অত্যন্ত সত্যি কথা। এটা ভারতবর্ষে দীর্ঘদিন যাবৎ চলে আসে। কংগ্রেসে যখন ছিল, যখন অন্য বিরোধী দল যারা ছিল ওদের সঙ্গে এই যে টাকা নিয়ে প্রবলেম হতো, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন, আসলে ভারতবর্ষের সংবিধানের সেটা পরিষ্কারভাবেই বলা যে হাউ দি মানি উইল বি ডিস্ট্রিবিউটেড। আমরা এটা বলি আর কি, যখন নাকি ধরুন আগে যেরকম টাকা যেভাবে আসতো, এখনো তো টাকা সেম একটা নীতি এবং নিয়ম মেনেই কিন্তু টাকা আসে, সব রাজ্যে টাকা আসে। এখন প্রবলেম হচ্ছে কয়েকটা স্টেটে হয়তো যেগুলো নাকি মানে ডেভেলপ স্টেট বলি, বা যাদের রোজগার বেশি,
বেসিক্যালি যাদের রোজগার কম তারা খুব বেশি কথা বলে না, যারা নাকি রিসোর্সফুল স্টেট, যারা নাকি সেন্ট্রাল এক্সচেকারে বেশি টাকা দেয়, ওরা অনেক সময় যে ধরুন টাকাটা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পায় কম্পারেটিভলি দে গেট লেস, হোয়াট দে গিভ কম্পারেটিভলি দে গেট লেস। সুতরাং ওইখানকার এটাকে এটা একটা সমস্যা, ঠিক আছে। তো আমার মনে হয় না বেসিক্যালি বা এখন যে দ্যাট ইজ বেসিক্যালি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ ডেফিনেটলি পলিটিক্যাল ব্যাপার, ঠিক আছে, পলিটিক্যাল ব্যাপার। এবং কোন রাজনৈতিক দল কিভাবে নেবে সেটা, এবং নো পার্টি এবং সব পার্টির একটা নিজস্ব পলিটিক্যাল ভিউজ আছে, এবং এভরিবডি উইল বেসিক্যালি রেজ দেয়ার ভয়েস, সবাই যার যার ভয়েস রেজ করবে নিজেদের আইডেন্টিটি বাঁচাবার জন্য। এবং এই যে অ্যালায়েন্সের কথা বলি আমরা, এটাও কিন্তু পলিটিক্যাল কম্পালশন, ঠিক আছে, কারণ কি আমাকে সার্ভাইভাল কম্পালশন, বেঁচে থাকার একটা উপায়, ঠিক আছে না। সুতরাং যাই আসুক, আলটিমেটলি জনগণ যখন নাকি ভোট দেয়, জনগণ যখন ভোট দেয় তখন আমি যেটা বললাম যে সরকার যদি ভেবে থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমার এখন সময় ভালো আছে, যে বাতাস এদিক থেকে আসছে, কিন্তু বাতাস কখন পাল্টে যাবে বোঝা যায় না। এইবারের নির্বাচনে বোঝা গিয়েছে বাতাস কোন দিকে আসে, ও বাতাস হঠাৎ করে ছুড়ে যেতে পারে, ঠিক আছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যে এবং মহারাষ্ট্রে এবার যেটা হয়েছে আমরা দেখেছি বিধান পার্লামেন্টের নির্বাচনের সময়, ইট ওয়াজ এভরিবডি ফেইল টু প্রেডিক্ট, ঠিক আছে। সুতরাং কখন কোনটা ঘুরে যাবে সেটা অবশ্যই বলা যায় না। ওকে, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আরেকটা ছোট্ট জায়গায় একটু আলোকপাত চাইবো যে এই বিলকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট কি আবার রিভাইভ করবে বলে মনে করেন কি? ইন্ডিয়া জোটের মধ্যে এই মুহূর্তে যে কিছুটা মত পার্থক্য বা মতবিরোধ দেখা যাচ্ছে। দেখেন, ইন্ডিয়া জোটটা কোনো মনোলিথিক একটা জোট না। একই মঞ্চে আবার আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি দেখুন এই যে সংবিধান নিয়ে আলোচনা, যারা যারা আলোচনা করেছেন টোন এক, যারা যারা অপোজিশন মানে অপোজিশন লিডার বা কংগ্রেসের যারা আলোচনা করেছেন বা সমাজবাদী টিএমসি মানে ডিএমকে যারা যারা আলোচনা করেছেন, আমাদের টোন এক, একই তো টোন। কোন রকম আপনি গুণগতভাবে কোনো ধরনের পার্থক্য নেই। বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আপনি যখন অ্যাটাক করেন, মানে অ্যাটাক করছে সবাই একসাথে, অ্যাটাক করছেন এবং অ্যাটাকের যে লাইনটাও একই। ওকে, আবার ভোটে দাঁড়ানোর সময় আবার না এটা হচ্ছে কি, এটা আমি এটা মনোলিথিক প্ল্যাটফর্ম না, এটা একরোখা না। বিজেপি যেমন একরোখা একটা অর্গানাইজেশন শক্তিশালী, এখানে অনেকটা অর্গানাইজেশন, হ্যাঁ, আমব্রেলা অর্গানাইজেশন, তাদের ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট কাজ করে, কিন্তু কমন ইন্টারেস্ট রুলিং পার্টি, সেন্ট্রালের যে রুলিং পার্টি বিরুদ্ধে তাদেরকে লড়াই, এটা হচ্ছে কমন ইন্টারেস্ট। তো সেদিক থেকে আবার আজকে লড়লো, আবার ওয়ান নেশন ওয়ান স্টেটের ইলেকশন লড়বে। আপনি দেখুন মোহাম্মদের যে বক্তব্য, এটা পার্লামেন্টের যে বিবরণী, এটা থেকে বাতিল করে দেওয়া হলো, এটাও তো হয়েছে, তো এর আগেরটাও হয়েছে, এটা তো সবাই তো এটা দেখছে। তো তার জন্য বলছি যে অপোজিশন যদি এই আক্রমণটার থেকে, এই সমালোচনাটার থেকে ভিন্ন চলে যেত, যদি বোঝা যেত যে একই টোনে আলোচনা করা হচ্ছে না, সমালোচনা করা হচ্ছে না, তাহলে বুঝতে পারতেন যে এই জোটটার মধ্যে একটা ফাটল দেখা যায়। আর এটা তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা কনসিডার করলে আপনার আলোচনার মধ্যে ধরলে অসুবিধাজনক। এটা করবে যারা রুলিং পার্টি, তারা করবে যে এই দেখো তাদের মধ্যে খুঁট আছে, এই দেখো তাদের মধ্যে খুঁট আছে। আমরা দেখবো, আমি যেটা দেখি সেটা হচ্ছে তাদের মধ্যে পলিটিক্যাল ইউনিটিটা কতটুকু আছে। ওকে, ঠিক স্যার। তাহলে পলিটিক্যাল এই ইস্যু নিয়ে আপনার কি মনে হয়? পলিটিক্যালি ইউনাইটেড হতে পারবে? ব্যাপার হলো এটাও সার্কামস্টেন্সিয়াল, কারণ কি সেন্ট্রালের বিরুদ্ধে যখন নাকি আন্দোলন হবে, এগেইনস্ট ইউনিয়ন গভর্নমেন্ট হবে, the India bloc is basically আপনার তীক্ষ্ণ হতে পারে, শার্প হতে পারে, their criticism, they may be united, কিন্তু যখন স্টেট পলিটিক্স আসবে তখন আপনি দেখবেন যে আপনি প্রবলেমটা কোনটায় হচ্ছে। যখন পশ্চিমবঙ্গে আসেন, কংগ্রেস ইজ বেসিক্যালি, বা বিহারে যদি আসেন, বা যদি ইউপিতে যান, তখন যখন দেখবেন যে কংগ্রেস কিন্তু আমার কিন্তু বেসিক্যালি একটা পাওয়ার, যে আমাকে স্টেটের পাওয়ার যেতে কিন্তু আটকে দিতে পারে। দিল্লি তো সেম অবস্থা। সুতরাং যখনই দেখা যাবে নিজেদের মধ্যে আবার একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে, তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে। দিল্লির ক্ষেত্রে কি হচ্ছে, দিল্লিতে সেটার এফেক্ট কি পড়বে এই বিলের বিরোধিতায়? কি সেটার এফেক্ট পড়বে? আমাদের এজেন্ডা তো আমাদের এজেন্ডা সেখানে না। বিলের ক্ষেত্রে কি হবে এটা আপনি বলতে পারছেন না। আচ্ছা, কারণ কি এখন বেসিক্যালি বলতে পারছি না, কারণ কি এটা এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যদি মুভ থ্রো করে ব্যাপারটা, কারণ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে তো অনেক লোক থাকবে। As far as Lok Sabha is concerned, they are safe. They might be thinking about the Rajya Sabha. The Rajya Sabhaর জন্য স্ট্র্যাটেজিগত ভাবে they may want to lingering. যদি একটা স্ট্র্যাটেজি হতে পারে যে লিঙ্গার করে দেওয়া আপাতত, ফর দ্য টাইম নেই, ঠিক আছে, আমরা এটা ক্যাবিনেট প্লেস করেছিলাম,
লেট আস সি হোয়াট হ্যাপেন্স। Okay. তা আপনার গঙ্গা দিয়ে অনেক জল যেতে পারে, আপনি বলতে পারেন না কোন দল কোন সময় সাপোর্ট কখন করে কি দেয়। ঠিক আছে, এটা ওইখানে যে শর্টেজ অফ ভোটটা যেটা আছে, এটা নিশ্চয়ই ফ্লোরে কি করে ম্যানেজ করা যায়, দে উইল ট্রাই। সেটা সবাই চেষ্টা তবে করবে। একটা কথা সত্যি কথা, যে অপোজিশন ইউনিটিটা, অপোজিশনের মধ্যে অপোজিশন একটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি কিলিং দেয়ার ইনস্টিংক্ট, আই পার্সোনালি ফিল। তাদের মধ্যে যে এই যে টোটাল গ্রিজিং যেটাকে বলি, টোটাল গ্রিজিং হচ্ছে না, কারণ কি, তো ওদের মধ্যে কন্ট্রাডিকশন আছে। কারণ হঠাৎ করে নির্বাচনে ভোটের দাঁড়াবার জন্য যদি আপনার যদি অ্যালায়েন্স হয়, তাহলে সেটা বেশি দিন টিকতে পারে না। কারণ কি, সেখানে আরো বিভিন্ন ইস্যু নিয়ে নিজেদের মধ্যে ঐক্যমত এবং নিজেদের মধ্যে একটা সম্মতি স্থাপন করবার একটা ব্যবস্থা আগে নিতে হবে, তারপর আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে বা যে কেন্দ্রীয় শক্তি আছে। এটা তো স্যার বেসিক্যালি যেটা বলছেন মীরবাবু, এটা তো কোনো জোট না, কোনো অ্যালায়েন্স নয়, একটা আর প্ল্যাটফর্ম এটা যেখানে হয় না, সবাই এসে এটা না, বিভিন্ন মানে ধরুন আপনি একটা আপনার এটা ধারণা যে একটা বিভিন্ন লাগাতার কর্মসূচির মাধ্যমে তারা ঐক্য গড়ে তুলবে, তাদের কাছে হচ্ছে ইলেকশন ওরিয়েন্টেডই তারা ইলেকশনে পাওয়ারটা ক্যাপচার করতে হবে। আর এই ক্ষেত্রে আমাকে কংগ্রেসকে দূরে রাখতে হবে, কারণ কংগ্রেস যদি বেশি চলে আসে তাহলে ন্যাশনাল লেভেলে কংগ্রেসের পাওয়ার পড়ে যাবে। তা আমি স্টেটে কংগ্রেসকে দূরে রাখবো, তো কংগ্রেসও তো যে জায়গায় পাওয়ারফুল সেই জায়গায় বাকিদের দূরে রাখে, একদম একদম এটা তো স্বাভাবিক। এটাকে কন্ট্রাডিকশন ধরে লাভ নেই, বা আমার উইজডমটাকে ইচ্ছা শক্তিকে এখানে চালিয়ে দেওয়া ঠিক না। এটার জন্যই তো বেসিক্যালি সাস্টেইন করছে না। আচ্ছা, এটা আমার কাছে মনে হচ্ছে যে সাস্টেইন করছে না, কিন্তু বেসিক্যালি তো টিকে যাচ্ছে। ইন্ডিয়া মঞ্চ, সেখানে বিভিন্ন ইস্যুতে মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু এই বিলের ইস্যুতে একমত হয় কিনা বা বিরোধিতা এক মঞ্চে এসে করতে পারে কিনা, সেটা এখন অবশ্যই সময় বলবে, এবং সেটা আমরা দেখার বিষয়। আজকের অনুষ্ঠানের সময় শেষ। কিন্তু ল কমিশনের কাছে ইন্ডিয়া ব্লকের সবাই কিন্তু বিরোধিতা করে দিয়েছে। আমরা অবশ্যই দেখবো আগামী দিনে বিরোধিতা কি রূপ নেয়। অসংখ্য ধন্যবাদ বেনুবাবু আজ সঙ্গে থাকার জন্য। সঞ্জয় স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজ অবশ্যই আপনাদের কাছে আমরা জানতে চাইবো, এক দেশ এক নির্বাচন হওয়া উচিত কিনা, আপনার কি মনে হয়, এবং সেটা সম্ভব হচ্ছে কিনা, সেটা আপনি কি দেখছেন বা আপনার কি মনে হয়, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা জানাবেন। এক দেশ এক জিএসটি, এক দেশ এক ফৌজদারি আইন, এক দেশ এক আধার কার্ড যেমন চালু রয়েছে, ঠিক তেমনি এক দেশ এক নির্বাচন আবার চালু হয় কিনা তা অবশ্যই সময় বলবে। তবে কেন্দ্র সরকার যে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে, তা কমিটি গঠন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব অনুমোদন দেখেই স্পষ্ট। এখন দেখার শীতকালীন অধিবেশনে বিষয়টি বিল আকারে পেশ হয় কিনা, সেদিকে নজর রাখবো আমরা। আর আপনার চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।